মাত্র 20টা সিটে কি ছেলেরা লড়বে? এবার আমার কথা হচ্ছে এটা। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমরা জানো তোমাদের 2026-এর বাজেট রিসেন্টলি অ্যানাউন্সড হয়ে গেছে। সেই বাজেটে আমাদের বেশ কিছু নতুন কিন্তু ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এবার নতুন ভ্যাকেন্সি যখন আসে তখনই কিন্তু আমাদের মধ্যে একটা খুশির আলো একটা ছড়িয়ে পড়ে, কিন্তু বর্তমান দিনের সিচুয়েশনটা একটু খারাপ। কেন খারাপ? জেনারেলি তোমরা জানো যে আমাদের এই জেনারেল ক্যাটাগরির অবস্থাটা ভীষণভাবে বাজে, কারণ এখানে আমাদের কম্পিটিশনটা ভীষণ হারে টাফ হয়ে থাকে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, কারণ অলরেডি আমাদের ভ্যাকেন্সি কম থাকে তুলনামূলকভাবে। সেই দিক থেকে আমাদের এখানে জেনারেল স্টুডেন্টদের জন্য কিন্তু কম্পিটিশনটা ভীষণ হারে টাফ হয়ে যায়। এবার আবার এখানে কি হয়েছে, যেহেতু আমাদের মহিলাদের জন্য 33% এক্সট্রা করে রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেই কারণে বর্তমানে জেনারেল ছেলেদের কি অবস্থা হবে এটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ছেলে এখন হতাশ অবস্থাতে রয়েছে, যে না আমাদের আলটিমেটলি কি হবে, আমরা কি করলাম, আমাদের দোষটা কি ছিল, আমাদের এইটাই কি দোষ যে আমরা জেনারেল ছেলে হয়ে জন্মেছি? এই হচ্ছে একটা ম্যাক্সিমাম হতাশা একটা বেশিরভাগ জেনারেল স্টুডেন্টদের মধ্যে। দেখো, আমরা কেউ কোনো রিজার্ভেশনের এগেনস্টে নয়, বাট এটা তুমি আজকে যারা রিজার্ভেশনে যারা আজকে ফায়দা নিচ্ছ এবং যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, প্রত্যেকে নিজের বুকে হাত রেখে বলো যে আমাদের এই যে বর্তমান দিনে যে রিজার্ভেশনটা চলে আসছে সেটা আদৌ কতটা জাস্টিফাইড। ডেফিনেটলি আমাদের রিজার্ভেশন প্রয়োজন রয়েছে, তাই বলে এইরকমভাবে কোনো একটা জায়গাতে জেনারেলকে পুরোপুরি অলমোস্ট মেরে দিয়ে বাকি রিজার্ভেশনগুলোকে দেওয়া হচ্ছে বা বাকিদেরকে অন্যান্য একটা বেনিফিট দেওয়া হচ্ছে, এই জিনিসটা খুব একটা জাস্টিফাইড বলে আমার মনে হয় না। আমরা কেউ কিন্তু কোনো রিজার্ভেশনের এগেনস্টে নয়, আমি বারবার করে বলছি অবভিয়াসলি মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার প্রয়োজন রয়েছে, যে কারণে হয়তো আমাদের এই 33% মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে। কিন্তু আমার মতে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য এর থেকে হয়তো আরও অন্যান্য বেটার ব্যবস্থা নেওয়া যেতে পারতো, যেখানে আমরা জানি নার্সিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম জবটাই, বেশিরভাগ সিটটাই কিন্তু মহিলাদের থাকে। এখানে ভ্যাকেন্সি দিয়ে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করা যেতে পারতো। আমরা জানি যে পুলিশের ক্ষেত্রে যে লেডি পুলিশের যে ব্যাপারটা থাকে, সেখানেও শুধুমাত্র মেয়েদের জন্য সেই পোস্টগুলো থাকে, তো সেখানে ভ্যাকেন্সিটা বাড়িয়ে মেয়েদের জন্য অবশ্যই তাদেরকে এম্পাওয়ারমেন্ট করা যেতে পারতো। আমরা জানি ICDS এর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওয়ার্কার বলো, সুপারভাইজার বলো, প্রতিটা জায়গাতে শুধুমাত্র মেয়েরা থাকে। এখানে অবভিয়াসলি ভ্যাকেন্সি বাড়িয়ে বা এখানে ভ্যাকেন্সি দিয়ে মহিলাদের এম্পাওয়ারমেন্ট করা যেতে পারতো। তো অনেক জায়গা ছিল এই বিষয়গুলো নিয়ে, কিন্তু সেইখানে এই জিনিসগুলো না করে এইখানে 33% সমস্ত জায়গাতে রিজার্ভেশন দিয়ে দেওয়ার ফলে বর্তমানে জেনারেল ছেলেদের যে এতটা দুর্দশা, সেটা জাস্ট নেওয়া যাচ্ছে না আর। এক্স্যাক্টলি, চলো আমরা একটু রিজার্ভেশন পলিসিটা বুঝি আগে, এবং এটার সঙ্গে আমি তোমাদের বলবো যে নতুন যে আমাদের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেইগুলো আমাদের আগেকার ভ্যাকেন্সিগুলো ধরেই বলা হচ্ছে নাকি নতুন ভ্যাকেন্সির জন্য বলা হচ্ছে, সেগুলো আমি আলোচনা করব। এবার জেনারেলি রিজার্ভেশনে আমরা কি দেখতে পাই, এই হচ্ছে ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরি মানে কোনো ক্যাটাগরি থাকে না, মানে যারা কোনো রিজার্ভে পড়ছে না, আনরিজার্ভ, যেটা সবার জন্য ওপেন, এটা হচ্ছে কি জেনারেলি ওপেন। ওকে, আমি এখানে ওপেন লিখে রাখছি। তো ওপেন প্রত্যেকে এই জায়গাটাতে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে কত 55% জায়গাতে প্রত্যেকে অ্যাপ্লিকেবল। ওবিসির জন্য আগে যেটা তোমার ওবিসি এ ওবিসি বি ছিল সেটাকে সরিয়ে এখন শুধুমাত্র 7% করা হয়েছে। এসসিদের জন্য 22% রিজার্ভেশন, যেটা একটা হিউজ রিজার্ভেশন করা হয়েছে। সঙ্গে তোমার এই এসটি যেটা ছিল সেটাতে 6% এবং ইডব্লিউএস এর জন্য 10%। মাঝখান থেকে উপরে কি দেখতে পাচ্ছি, উইমেনদের জন্য রিজার্ভেশন, যেটা হরাইজন্টাল রিজার্ভেশন বলা হচ্ছে, সেটা হচ্ছে কত 33%। এবার হরাইজন্টাল রিজার্ভেশন মানে কি, এইখানে আনরিজার্ভদের মধ্যে 33% মহিলা আসবে, এখানেও আসবে, এখানেও আসবে, ঠিক আছে? এরকম প্রতিটা জায়গাতে 33% মহিলারা কিন্তু এখানে আসবে। এবার 33% মহিলা যখন প্রতিটা জায়গাতে চলে আসছে, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি তাদের জন্য সিটটা কিন্তু রিজার্ভ হয়ে গেল। সেই 33% জায়গাতে কোনো রকম কোনো মেল বা অন্য কেউ এই জায়গাটাতে আসতে পারবে না। বাট যে 100টার মধ্যে 33%-এ অন্য কেউ আসতে পারছে না, বাট এইখানে যে 67% রয়েছে সেখানে কিন্তু বোথ মেল এবং ফিমেল দুজনেই কিন্তু আসতে পারছে। দেখো, মেয়েদের এতটা রিজার্ভেশন দেওয়ার পরও তারা আবার কি হচ্ছে, এইখানেও অ্যাপ্লিকেবল হচ্ছে। এইটা হচ্ছে একটা বড় জায়গা, যেখানে আমাদের মনে হয় একটা জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণভাবে একটা অসুবিধাজনক। কারণ এইখানটাতে যে আমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে 55টা সিট ছিল, এখানে 7টা, আমি এটা 100টা রেসপেক্টে বলছি, এখানে 22টা, এখানে 6টা, এখানে 10টা। এবার এই জায়গাগুলো থেকে 55 এর মানে আমি 55কে এখন যদি আমি 33% বার করে দিই, আমি এখানে দেখতে পাবো অ্যাপ্রক্স 18টা। ঠিক আছে, তাহলে 18টা সিট কাদের থাকলো এখানে, শুধুমাত্র ইউআর ক্যাটাগরির ফিমেলদের জন্য থাকলো, মানে তাদেরও এই সিটটা কিন্তু রিজার্ভ এখন। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে মেয়েদের জন্য এই সিটটা থাকলো। এবার মেয়েদের জন্য যখন এই সিটটা থাকছে, এই সিটে কোনো রকম কোনো ছেলে আসতে পারছে না, বাট এইখানে যে বাকি 37টা, 55 মাইনাস এই 18, বাকি যে আমার 37টা পড়ে থাকছে, এই 37টা সিটে কিন্তু মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লিকেবল হচ্ছে। এইটা তো একটা ব্যাপার হচ্ছে, এবং প্রতিটা জায়গাতে তুমি এখানে দেখতে পাবে যে এই হিসেবটা একটু দেখে নিও, এখানে শুধুমাত্র ফিমেলগুলো লেখা হয়েছে আর এখানে মেল ফিমেল বোথ লেখা হয়েছে। ওকে, এই প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল প্রত্যেকটা জায়গাতে অ্যাপ্লিকেবল হতে পারবে। এবার শুধু যদি আমি এখানে এই আনরিজার্ভ ক্যাটাগরিতে এই 37টা সিট দেখি,
এবার এই 37টা সিটের মধ্যে তুমি এখানে দেখতে পাবে যে মেয়েদের যে 33% যে রিজার্ভেশন রয়েছে, এরা কিন্তু 33% রিজার্ভেশন নিবে। এবং এটার পরেও যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মহিলারা এখন যথেষ্ট মানে পড়াশোনা করছে, তারা যথেষ্ট সুযোগ পেয়েছে এবং তারা যথেষ্ট এগিয়ে এসেছে আগের তুলনায়, তো সেই দিক থেকে প্রত্যেকে কিন্তু এখন সিম্পলভাবে ছেলেদের সাথে ডাইরেক্ট কম্পিটিশন করে তারাও কিন্তু আজকে বর্তমান দিনে চাকরি নিচ্ছে। অবশ্যই তাদের মেধা যথেষ্ট ভালো। তারপরে যখন তাদেরকে এই 33% রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এটার সঙ্গে তারা যখন জেনারেলের কাট অফটাকে ক্লিয়ার করে দেবে, আলটিমেটলি সেখানেও বেশ কিছু পার্সেন্টেজ মহিলারা কিন্তু এখানে অংশগ্রহণ করবে। মানে তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র 33%-এ তারা আটকে যাবে না, এখান থেকে তাদের রিজার্ভেশন ক্যাটাগরিটা মানে এতটাই হাই চলে যাচ্ছে, হয়তো দেখা গেল ওভারঅল 50% কি 45% কি 60%, এক্স্যাক্টলি কতটা হবে সেটা ডিপেন্ড করছে মেয়েদের মেধার উপর। দেখা গেলো যে এত বড় একটা পার্সেন্টেজ কি এর থেকেও বেশি হয়তো পার্সেন্টেজ সংখ্যার মানে সিট সংখ্যা মেয়েরা কিন্তু নিয়ে চলে যেতে পারে আলটিমেটলি। তবে তার ফলে আলটিমেটলি আমাদের ছেলেদের জন্য খুব বিশাল কিছু সিট কিন্তু বেঁচে থাকবে না। বিশেষ করে আমি এই 37টা ক্যাটাগরি থেকে বলছি, মানে 37 জন থেকে বলছি। তাহলে এই 37 জন থেকে শুধুমাত্র মেয়েরাই যদি যায়, আমি দেখতে পাচ্ছি যেহেতু মেয়েরা মোটামুটি এখান থেকে 37টার মধ্যে তুমি ধরো আরও 7টা সিট হয়তো তারা এক্সট্রা নিয়ে যাচ্ছে। এরপরে তুমি যদি দেখো এসসি থেকে যদি বলো, তাহলে এসসি থেকে হয়তো তুমি এখানে দেখবে যে আরও 2জন সিট নিয়ে যাচ্ছে, ওবিসি থেকে তুমি হয়তো দেখবে আরও 4জন সিট নিয়ে যাচ্ছে, এসটি থেকে তুমি হয়তো দেখবে আরও 1জন নিয়ে যাচ্ছে, এবং ইডব্লিউএস থেকে তুমি হয়তো দেখতে পাবে যে আরও হয়তো 2জন সিট নিয়ে চলে গেল। তাহলে তুমি এবার এই জায়গাটাকে যোগ করো, তাহলে কত আসছে মোটামুটি তুমি দেখতে পাবে যে কি 16 থেকে 17টা সিট তোমার মোটামুটি 16 থেকে 17টা সিট আমি একটা রাফলি ধরছি একটা, ঠিক আছে। তুমি যদি এটাকে যোগ করো, এখানে 7 আর 3 10, এখানে হচ্ছে কত 16, এই 16 থেকে তুমি এই 17টা সিট মোটামুটি তুমি দেখতে পাবে, যেটা অন্যান্য ক্যাটাগরি বা অন্যান্য আদার্স মেয়েরা প্রত্যেকে সবকে মিলিয়ে বলছে যে এতগুলো সিট নিয়ে চলে যাবে। তাহলে তুমি এবার দেখো যখন 37 থেকে আমি যদি 17টা সিট যদি বাদ দিয়ে দিই, তাহলে আলটিমেটলি ছেলেদের কাছে পড়ে থাকলো কতটা, মাত্র 20টা সিটে কি ছেলেরা লড়বে? এবার আমার কথা হচ্ছে এটা, মাত্র 20টা সিট থাকছে। মানে আমি যখন 100টা যদি ভ্যাকেন্সি বার করি, এখানে শুধুমাত্র জেনারেল ছেলেদের জন্য 20টা ওভারঅল সিট পড়ে থাকছে যারা এইখানে চাকরি পেতে পারে। তো এটা একটা খুব মানে নোংরা রকমের নাম্বার, যেটা একটা স্টুডেন্টের 12টা বাজিয়ে ছাড়বে, জেনারেল ক্যাটাগরি কম্পিটিশনটাকে নেক্সট লেভেল হাই তুলে দেবে। মানে তুমি এখানে দেখতে পাবে যে আমাদের টাফ কোশ্চেনে যেখানে অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ যে আমাদের কাট অফটা জেনারেল ছেলেদের তুলনায় দেখবে তুমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 নাম্বার পর্যন্ত কমে যেতে দেখবে। মানে অন্যান্য তুমি হয়তো এসসির কাট অফ দেখবে যে 10 থেকে 12 নাম্বার কমে গেছে, এদিকে তুমি জেনারেল ছেলের কাট অফ দেখবে অনেকটা হাই চলে গেছে তাদের তুলনায়। তো এই হচ্ছে একটা জেনারেল ছেলের বর্তমান অসুবিধা, যেখানে 100টার মধ্যে মাত্র 20টা সিট হয়তো তাদের জন্য থাকবে। আমি আবার বলছি হয়তো তাদের জন্য থাকবে, কারণ এগুলো আমাদের কোনো রকম কোনো অফিসিয়াল ডেটা না, কিন্তু আমরা এতদিন ধরে দেখে আসছি যেহেতু আমাদের রিক্রুটমেন্ট সিস্টেমটা এরকমভাবে চলছে, তাহলে সেখানে একটা মোটামুটি আমরা এস্টিমেট এরকম বার করতে পারি, যেটা জেনারেল মানে ইউআর ক্যাটাগরির মেলদের জন্য মাত্র হয়তো 20টা সিট পড়ে থাকবে 100টার মধ্যে। ওয়েল, এবার আসছি আমি তোমাদের ভ্যাকেন্সি নিয়ে। দেখো তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে আমাদের এখানে শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসেবে 50,000 শূন্য পদ দেবে বলেছে, পুলিশে বলেছে যে কি 20,000 দেবে, মানে ওভারঅল কি বলেছে টোটাল 1 লাখ ভ্যাকেন্সি আমাদের এখানে দেওয়া হবে সেটা বলা হয়েছে। এবার আমি এই জায়গাটায় আরও একটু হতাশ হয়েছি, কারণ যেহেতু আমাদের এখানে এত বছর পর একটা রিক্রুটমেন্ট আসবে বলেছে এবং যেখানে বলা হয়েছিল যে কি হিউজ সংখ্যক একটা রিক্রুটমেন্ট করা হবে, সেখানে 1 লাখ ভ্যাকেন্সি আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে কি বাপরে 1 লাখ ভ্যাকেন্সি, স্টেটের ভ্যাকেন্সি মানে বিরাট ভ্যাকেন্সি। এবার যারা মাথা মোটা আছে তারাই হয়তো এই কথাটা বলবে, কারণ অলরেডি যখন এত বছর ধরে আমাদের এখানে এতগুলো রিক্রুটমেন্ট হয়নি, এবং তোমরা জানো যেই রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেগুলোর কি অবস্থা সেটা তোমরা ভালো মতো জানো, আমি আর খুলে বলছি না বিষয়টা। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন নতুন করে যখন ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে কি শিক্ষক এবং শিক্ষাকর্মী, শুধুমাত্র শিক্ষক যদি আমার প্রয়োজন পড়ে না, গোটা ওয়েস্ট বেঙ্গলে আমি এখানে প্রাইমারি থেকে শুরু করে একদম পুরো 9, 10, 11, 12 অবধি বলছি, 1 লাখ যদি আমার এখানে ভ্যাকেন্সি দিত শুধুমাত্র শিক্ষাকর্মী আমি বাদ দিচ্ছি, তবে গিয়ে একটা ঠিকঠাক জাস্টিফাইড আমি ভ্যাকেন্সি বলতে পারতাম। কারণ তোমরা জানো কোনো কোনো জায়গায় 10 থেকে 12 বছর ধরে ঠিকঠাক মতো করে রিক্রুটমেন্ট নেই, তো সেই জায়গাতে যখন রিক্রুটমেন্ট নেই তাহলে এতদিন ধরে কি ভ্যাকেন্সি আমাদের তৈরি হয়নি? ডেফিনেটলি তৈরি হয়েছে। এবার সেই জায়গাতে আমাদের যে প্রাইমারিতে যে মানে স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, সেই স্কুলগুলোকে চালু করতে যদি হয়, তাতে কি আমি একটা স্কুলে যদি আমি মিনিমাম 5টা করে টিচার ধরে রাখি, কারণ 5টা ইনক্লুড হয়ে যাচ্ছে, মিনিমাম 5টা করে যদি আমি টিচার ধরে থাকি, তারপরে তুমি সেখানে গিয়ে দেখবে যে কি 1 লাখের বেশি ভ্যাকেন্সি তো তুমি শুধুমাত্র প্রাইমারি সেক্টরে পেয়ে থাকবে। তো এক্স্যাক্টলি যদি সেই জিনিসগুলোকে আরও সচ্ছল করা হয়, আমার মনে হয় শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই এখানে 1 লাখ মিনিমাম ভ্যাকেন্সি, শিক্ষাকর্মী যা লাগবে সেখানে হয়তো কম করে হয়তো তোমাদের 20,000 ভ্যাকেন্সি এখানে দেওয়া প্রয়োজন ছিল। এক্স্যাক্টলি। এরপরে পুলিশ নিয়োগে বলবো আমি ঠিকঠাক ভ্যাকেন্সি এসছে, কারণ পুলিশটা একমাত্র নিয়োগ ছিল যেটা আমাদের মোটামুটি 2-2.5 বছর 3 বছরের মধ্যে কিছু 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 করে অল্প অল্প করে হয়তো হয়ে এসছে, বাট স্টিল ঠিক আছে, পুলিশ নিয়োগ করতে হবে। এবং পুলিশে তোমরা ভালো মতো জানো যে 20,000 ভ্যাকেন্সি খুব একটা খারাপ ভ্যাকেন্সি না, এই জায়গাটাতে আমার কোনো খুব একটা খারাপ লাগার জায়গা নেই, ঠিকঠাক আছে। এবং এছাড়া আমাদের পিএসসির বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, তুমি বিডিও অফিস বলবে বা অন্যান্য জায়গায় গ্রুপ সি গ্রুপ ডি যে স্টাফগুলো নেওয়ার কথা রয়েছে, পঞ্চায়েতে বলবে, মিউনিসিপ্যালিটিতে বলবে, এই সমস্ত জায়গাগুলোতে যেখানে আমাদের ভ্যাকেন্সির প্রয়োজন, সেখানে আমার মনে হয় যে কি কম করে হয়তো 50,000 ভ্যাকেন্সি হতো এই জায়গাগুলোতে দরকার ছিল।
তো ওভারঅল যখন এই জায়গাগুলোতে এত করে ভ্যাকেন্সি দরকার আছে এবং বলা হচ্ছে যে আমাদের 5 বছরের ছাড়টা দেওয়া হবে, সেই 5 বছরের ছাড়টা আগামী 2 বছরের জন্য অ্যাপ্লিকেবল হবে। মানে তুমি হয়তো সেটা এই 27 এবং 28-এর জন্য পাবে, নাকি তুমি এই 26 আর 27-এর জন্য পাবে এক্স্যাক্টলি সেটা কিন্তু এখনও ক্লিয়ার নয় বিষয়টা। আমি যাই ধরে নেই চলো, আগামী 2 বছর বলেছে, আমি আগামী 2 বছর ধরছি। এক্স্যাক্টলি এই বছরটাকে কাউন্ট করে বলা হচ্ছে কি হচ্ছে না সেটা আমার এখানে জানা নেই বিষয়টাকে। ওকে, আমি আগামী 2 বছরই ধরে নিয়ে চললাম এবং আগামী 2 বছর মানে আমি দুটো রিক্রুটমেন্ট ধরছি। দুটো রিক্রুটমেন্টে যদি আমি বড় বড় করে ভ্যাকেন্সি না দিতে পারলাম, তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটের আজকে এজ প্রায় 40-এর কাছাকাছি বা 40 পেরিয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে, তারা আজকে কী করবে? এরা তো ওল্ড ছিল, মানে আগে থেকে ছিল এরা, এবং এদের সঙ্গে যে 15 বছর ধরে যে ঘটনাটা ঘটে এলো, তারা যে ঠিকঠাক মতো করে রিক্রুটমেন্টের সুযোগ পেলো না, তাহলে আলটিমেটলি এদের কী অবস্থাটা হবে? এই জায়গাগুলো তো ভাবার প্রয়োজন ছিল বলে আমার মনে হয়। তো তাদের জন্য আমার মনে হয় যে কি ভ্যাকেন্সিটা হয়তো আরও একটু বেশি বাড়ানো উচিত ছিল, যেখানে আমি মনে করি কম করে ওভারঅল, আমি বলছি কম করে বলছি, ওভারঅল 1.5 লাখ ভ্যাকেন্সি কিন্তু কম করে দেওয়া উচিত ছিল, যেখানে আমাদের 50,000 ভ্যাকেন্সি কম এসছে। দেখো 2 লাখ ভ্যাকেন্সি দিলে তো খুব ভালো ছিল, বাট সেখানে 1.5 লাখ দিলেও আমরা মেনে নিতে পারতাম, বাট অলরেডি ভ্যাকেন্সিটা অনেকটাই কম এসেছে। তো এই দিক থেকে আমার মনে হয় ভ্যাকেন্সিটা বাড়ানো উচিত। প্রত্যেককে বলবো তোমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এই বিষয়টাকে একটু জানাও। এই বছর দেখা গেলো যদি 1 লাখ হলো, পরের বছর আমি চাইবো যেন 2 লাখ ভ্যাকেন্সিতে যেন একটা রিক্রুটমেন্ট আসে, যেন বড় সড়ো রিক্রুটমেন্ট দিয়ে আমাদের এই যে পুরনো ক্যান্ডিডেট যারা এতদিন ধরে বঞ্চিত ছিল, তারা যেন আলটিমেটলি বঞ্চিত না থেকে যায় এবং তারা যেন আলটিমেটলি চাকরিটা পায়। তো 2 বছরের মধ্যে গিয়ে যেন তাদেরকে একটা মোটামুটি 2 লাখ একটা ভ্যাকেন্সি দিয়ে আলটিমেটলি সমস্ত যারা রয়েছে প্রত্যেককে রিক্রুট করে নেওয়া উচিত বলে আমার মনে হয়। এরপরে যখন ভ্যাকেন্সি যেমন যেমন আসবে, যেমন যেমন রিটায়ারমেন্ট হবে, তেমন তেমন তখন রিক্রুট করবে, সেটা একটা আলাদা ব্যাপার। ওকে, এবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে ভ্যাকেন্সিগুলো দেওয়া হচ্ছে সেটা আমাদের নতুনগুলো নিয়ে দিচ্ছে না কিনা পুরনোগুলো অলরেডি হাফ ভ্যাকেন্সি তো পুরনোতেই রয়েছে। মানে অলরেডি তোমরা জানো প্রাইমারিতে আমাদের মোটামুটি ওই 13,500 মতো একটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এরপরে পুলিশের অলরেডি তুমি জানো একটা ভ্যাকেন্সি রয়েছে, পিএসসি ক্লার্কশিপের মোটামুটি তোমরা জানো একটা ভ্যাকেন্সি রয়েছে। তো প্রতিটা জায়গাতে মিসলেনিয়াস একটা ভ্যাকেন্সি রয়েছে। তো সব জায়গাতে যখন একটা করে ভ্যাকেন্সি অলরেডি ছিল, তুমি মোটামুটি দেখতে হবে যে কি এই 1 লাখের মধ্যে মোটামুটি হয়তো 50,000 প্রায় অ্যাপ্রক্স বলছি আমি, এই স্কুল সমস্ত কিছু মিলিয়ে নিয়ে অ্যাপ্রক্স আমি বলছি 50,000 মতো ভ্যাকেন্সি হয়তো অলরেডি ছিল। তো এই 50,000 ভ্যাকেন্সিকে ইনক্লুড করে কথাটা বলা হচ্ছে যে আমাদের 1 লাখ ভ্যাকেন্সি আছে, নাকি 1 লাখ ফ্রেশ রিক্রুটমেন্ট আছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা অনুযায়ী যেটা জানতে পারা গেছে, এবং সেই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন যে কি নিউ রিক্রুটমেন্ট, নতুন রিক্রুটমেন্টের কথা বলেছেন। নতুন রিক্রুটমেন্টের যখন কথা বলেছেন, তাহলে আমার মনে হয় কি, আমি এইটুকুটা শিওর, কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে নতুন রিক্রুটমেন্টের জন্য এই 1 লাখ ভ্যাকেন্সিটা আনা হয়েছে, নিউ রিক্রুটমেন্ট। এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো, যারা তোমরা প্রিপারেশন করছো, দেখো আমাদের সঙ্গে রিজার্ভেশন নিয়ে একটা গন্ডগোল তো ঘটেই আছে, বাট এই যে 1 লাখ আমাদের যে নিউ রিক্রুটমেন্ট হচ্ছে, এই নিউ রিক্রুটমেন্টটাকে তোমরা কেউ ছেড়ে কথা বলবে না। যেমনই সুযোগ থাকো অবভিয়াসলি তোমরা প্রত্যেককে মুখ্যমন্ত্রীকে জানাও, মুখ্যমন্ত্রীকে জানিয়ে তুমি বলো যে আমাদের জেনারেল ছেলেদের অসুবিধাটা কতটাই কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই হিসেবগুলো তাদেরকে দেখো যে না আলটিমেটলি এরকম জায়গায় পড়ে আসতে হয় একটা ছেলেকে। তো স্বাভাবিকভাবে জেনারেল ছেলেদের জন্য প্রচণ্ড চাপের ব্যাপার, কিন্তু এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশনটাকে সাইড বাই সাইড চালাতে থাকো। কারণ এই 1 লাখ ভ্যাকেন্সিতে তুমি যখন রিক্রুটমেন্ট হচ্ছে, জানি না এর পরের বছর কী হবে বা তার পরের বছর কী হবে আমার জানা নেই, বাট যখন সামনেখানে এতদিন পরে এত বড় একটা সুযোগ আসছে, প্রত্যেককেই বলবো যে এই সুযোগটা কাজে লাগাও। যাদের পুলিশ হওয়ার ইচ্ছে, অবভিয়াসলি আমি বলবো পুলিশের জন্য তোমরা এখানে এই বিষয়টা দেখো। এবং আরও একটা জিনিস, যাদের ওই অগ্নিবীরদের জন্য যে 10% রিজার্ভেশনের কথাটা বলা হয়েছে, সেটা কিন্তু অনেকের কিন্তু কনফিউশন রয়েছে। সেটা আমি বলে দিই, এই 10% রিজার্ভেশনটা সব জায়গায় পাওয়া যাবে না, শুধুমাত্র আমি এখানে লিখছি, আমার উপরেই লিখছি, সব জায়গায় পাওয়া যাবে না। যে সমস্ত জায়গাতে পুলিশ রিলেটেড জব, সেইখানে 10% কিন্তু এইখানে অগ্নিবীরদের জন্য সিট কিন্তু রিজার্ভ থাকবে, এটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। বাকি অন্যান্য জায়গায় বা ক্লার্কশিপ ধরো বা অন্যান্য আমাদের যে শিক্ষক বলো, এই সমস্ত জায়গাতে কিন্তু এই 10% অগ্নিবীরদের জন্য কিন্তু রিজার্ভেশন থাকবে না। যতটা কথাতে বোঝা গিয়েছে আমি সেই অনুযায়ী বলছি। বলা হয়েছে যেখানে যেখানে অ্যাপ্লিকেবল হবে সেখানে সেখানে 10% দেওয়া হয়, যেখানে যেখানে অ্যাপ্লিকেবল, তার মানে এটাই যে পুলিশ ধরনের যে চাকরিগুলো, পুলিশ লেভেলের যে চাকরিগুলো বা ডিফেন্স লেভেলের যে চাকরিগুলো, সেইখানে 10% রিজার্ভেশন অগ্নিবীরদের দেওয়ার কথা বলা হয়েছে। এবার তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, যারা সিরিয়াস ওয়েতে প্রিপারেশন নিতে চাইছো, আমাদের তো এখানে একটা ব্যাচ রয়েছে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য কম্বাইন্ড ব্যাচ, এটা একটা ফাউন্ডেশন ব্যাচ। তোমরা যারা চাইছো তোমাদের স্বপ্ন 2 স্টার অথবা ইউনিফর্ম, তোমরা যারা চাইছো এই ব্যাচে ভর্তি হতে পারো, সিরিয়াসলি যারা প্রিপারেশন করবে। অবভিয়াসলি এই ব্যাচের ডিটেলস আমাদের এখানে দেওয়া রয়েছে। এছাড়া যদি কোনো কিছু জানতে চাও, অবশ্যই আমার এই নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা আমাকে কল করে নিতে পারো। এটা হচ্ছে যে অর্চিসমান স্যারের নাম্বার, স্যার নিজে মিসলেনিয়াসে সিলেক্টেড, তুমি স্যারকে এখানে কল করে বা মেসেজ করে তুমি এখানে জেনে নিতে পারো। এছাড়া আমাদের পিএসসির এক্সামগুলোর জন্য পিএসসি কম্বাইন্ড ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, এটাও 2.0 লঞ্চ করা হয়েছে রিসেন্টলি। এই ব্যাচের হচ্ছে যে ডিটেলস এইখানে রয়েছে।
তোমরা যারা চাইছো এই ব্যাচে অ্যাডমিশন নিতে, ডেফিনেটলি আমার এই নাম্বার দেওয়া রয়েছে, উচ্চিসমান স্যারের নাম্বার দেওয়া রয়েছে, তুমি এখানে কন্ট্যাক্ট করে আমাদেরকে জেনে নিতে পারো যে তোমাদের এই ব্যাচের কী কী ফিচার্স রয়েছে না রয়েছে। এখানে আমরা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, আইসিএস সমস্ত এক্সামগুলোকে কভার করাচ্ছি। তোমরা যারা চাইছো এখান থেকে প্রিপারেশন নিতে পারো। আর প্রত্যেককে আমি বলবো যে দেখো, আমাদের এখানে এই রিজার্ভেশন নিয়ে আমরা যে হেড ছড়াচ্ছি এই জিনিসটা একদমই না। এখানে পুরো একটা বিষয় জানতে হবে, আমরা এখানে কারোর এগেনস্টে না, আমরা রিজার্ভেশনের এগেনস্টে না, বাট রিজার্ভেশনটাকে পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন, এটা তুমিও জানো আমিও জানি। তো সেই দিক থেকে আমাদের এই বিষয়গুলো আমি জাস্ট একটা জেনারেলের অসুবিধা তুলে ধরলাম, এবং এই জায়গাটাতে মেয়েদের যে সুবিধে, মেয়েদের যে 33% যে রিজার্ভেশন হলো সেটাও একটা সুবিধে হয়েছে বলে আমি বলবো। সো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।